This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তের যে খবর আপনাদেরকে জানাবো, ব্রেকিং ওয়ালে পিসারকে বলবো প্লে করতে আসুন, দেখা যাক কি খবর রয়েছে। বাইরন বিশ্বাস, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়ি, সেখানেই ধুলিয়ানের বাড়িতে আয়কর হানা। বাইরন বিশ্বাসের ধুলিয়ানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে গেছে আজ সকালেই। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘিতে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস, পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি, এবার তার বাড়িতেও এজেন্সির হানা। সুজয় পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, আরো জানাবেন সুজয়, কেন এই আয়কর হানা? দেখো, আয়কর দপ্তর অফিসাররা সকালবেলাতে পৌঁছে গিয়েছেন বাইরন বিশ্বাসের এই ঠিকানা, এবং আরো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু জায়গায় এই সংক্রান্ত বিষয়ে, আয়কর সংক্রান্ত বিষয়ে তারা তল্লাশি চালাবেন, তেমনটাই সূত্র মারফত খবর রয়েছে। এবং এর আগেই আমরা দেখেছি গত সপ্তাহে যেমন আসানসোলে কিন্তু তৃণমূলের এক প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, সেরকমই এক্ষেত্রে আয়কর ঠিকঠাক তিনি জমা দিয়েছেন কিনা, আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো রকম খামতি রয়েছে কিনা সেটা দেখতে কিন্তু মূলত এই তল্লাশি অভিযান, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো মামলা নয়, নির্দিষ্ট কোনো তদন্ত নয়, তার সবকটি ক্ষেত্রে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে সামঞ্জস্য রয়েছে কিনা সেটা দেখতেই তল্লাশি অভিযান। এবং আরো একাধিক জায়গায় তল্লাশি চালানো হতে পারে, তেমনটাই সূত্র মারফত খবর জানা যাচ্ছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল বিধায়কের এই বাড়িতে আজকে আয়করের অভিযান। গত সপ্তাহে আমরা প্রাক্তন বিধায়কের বাড়িতে দেখেছি, এবার আবার বর্তমান বিধায়ক তার বাড়িতে তল্লাশি অভিযান, খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক এই তল্লাশি অভিযান কতক্ষণ চলে এবং তল্লাশিতে কি কি তথ্য প্রমাণ বা নথি তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হন। একদমই, অনেক ধন্যবাদ সুজয়। এদিকে দিল্লিতে আজ বহু প্রতীক্ষিত সেই বৈঠক, কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরও 10 সাংসদ। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এর আগেও আমরা দেখেছি বকেয়া মেটানোর দাবিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সফর ঘিরে কেন্দ্রীয় কৃষি ভবনে তুমুল হইচই হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বকেয়া আদায়ে। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে বৈঠক। কতটা গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক? দেখো, আজকের এই বৈঠকে সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপট রয়েছে এবং একটা সুনির্দিষ্ট রাজনৈতিক গুরুত্ব রয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা এই বকেয়ার দাবিতে সংসদের অভ্যন্তরে সরব হয়েছেন এবং গিরিরাজ সিংকে সরাসরি ভাবে আক্রমণের নিশানা করা হচ্ছিল। স্বয়ং গিরিরাজ সিং তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে কথা বলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে গিরিরাজ সিং এর পরামর্শ দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন এবং তার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করুন। অর্থাৎ গিরিরাজ সিং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী হওয়া সত্ত্বেও তার হাতে বা তার এখতিয়ারের মধ্যে বিষয়টি নেই বলেই সেই সময় অন্তত সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি রাজনৈতিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দেন যে 17 থেকে 20-র মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে 20 তারিখের ডেট চূড়ান্তভাবে জানানো হয়। এক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে তৃণমূল কংগ্রেস তারা অত্যন্ত আক্রমণাত্মক। তার একটাই কারণ, গ্রামের মানুষ বা প্রান্তিক মানুষের ভোট নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস একটা বার্তা প্রতিষ্ঠা করতে চাইছে যে তাদের প্রাপ্য টাকা, অন্তত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে টাকা পাওয়া উচিত কাজের বিনিময়, সেই টাকা তারা পাচ্ছেন না এবং সেই টাকা আদায়ে তৃণমূল কংগ্রেস তারা অত্যন্ত মরিয়া, অর্থাৎ সাধারণ মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস। এই বার্তাটা লোকসভা নির্বাচনের আগে তারা খুব স্পষ্টভাবে তুলে ধরতে চায়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যতই দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করুক, তৃণমূল কংগ্রেস বারবার ধরেই একটা কথা বলছে যে এক্ষেত্রে তারা সাধারণ মানুষের প্রাপ্য টাকা তাদের কাছে পৌঁছে দিতে যা করার তাই করবে। অর্থাৎ এটা একটা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ। আজ সকাল 11টার সময় মুখ্যমন্ত্রী যাবেন সংসদ ভবনে, এই বৈঠক হবে। মোট 10 জন সাংসদ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং তারপর সাংবাদিক বৈঠক করবেন। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমাদের তো অবশ্যই এদিকে নজর তো রয়েছে, গোটা রাজ্যের নজর রয়েছে এদিকে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনুন। ये तो हमारी देश का परंपरा है, वो परंपरा को हमारी यशस्वी प्रधानमंत्री आगे ले जाने का लिए काम कर रहा है। इसमें कोई पॉलिटिकल मायने नहीं ढूंढना चाहिए। और जिस मुद्दे पर ये लोग बोल रहा है 7 दिन का काम आवास योजना, इसमें बहुत भ्रष्टाचार हुआ और हमारी मंत्री जी ने, गिरिराज सिंह जी ने बता दिया, भ्रष्टाचारी को जेल भेजो। जो रुपया
धांधली की भ्रष्टाचार करके ये लोग लूट लिया और रुपया वसूल करने का व्यवस्था करो, उसका बाद एक काम चालू हो जाएगा। एक ही बात शायद प्रधानमंत्री जी भी बता देगा। গতকাল আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, জোট ইন্ডিয়া চতুর্থ বৈঠক, এবং সেই বৈঠকে কংগ্রেসকে ৩০০ আসনে লড়ার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক দলগুলোর হয়ে দর কষাকষির সূত্রপাত করে দিলেন মমতা। আঞ্চলিক শক্তিগুলির পক্ষে ২৪৫ আসনের সওয়াল করেন মমতা। জোট বৈঠকে কার্যত শরিকের মনের কথাই বললেন তৃণমূল নেত্রী। কথা বলবো সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে। সায়ন্ত, ২০১৯-এ কংগ্রেস লড়েছিল ৪২৩টা আসন এবং মমতার প্রস্তাব মানতে হলে এবার ১২৩টা কম আসনে লড়তে হবে কংগ্রেসকে। অর্থাৎ কোথাও একটা প্রেশার পলিটিক্স, মানে এখন কংগ্রেস হিন্দি বলায় যেভাবে মুখ থুবড়ে পড়লো, তারপরে কি ক্রমশ স্বর চড়ছে আরও এই শরিক দলগুলোর ইন্ডিয়া জোটে? একদমই। দেখো, গত বিধানসভা নির্বাচনে যেভাবে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠককে চেপে ধরবে সেটাই স্বাভাবিক ছিল, আর সেটাই তিনি করেছেন। অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে চেপে ধরা, কিছুটা হলো কোণঠাসা করার চেষ্টা করেছেন। সেজন্যই কিন্তু ৩০০টি আসনের লড়ার কথা বলেছেন এবং আঞ্চলিক দলগুলো, যেগুলো ইন্ডিয়া জোটের অন্যান্য দল, শরিক দল রয়েছে, সেই দলগুলোকে যাতে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হয় সেই প্রস্তাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে কিন্তু বাকি আঞ্চলিক দলগুলো কিন্তু প্রায় সহমত। অন্যদিকে কংগ্রেস কিন্তু নিজেদের যে বক্তব্য সেটা কিন্তু জানায়নি, শুধুমাত্র জোটের হিসেবে বা জোটের জন্যই কিন্তু তারা এখনও কোনো বাড়তি কথা বা আগ বাড়িয়ে এতে সহমত নাকি সহমত নয় সেটা এখনই বলতে চাইছেন না। কিন্তু তারা একটা বিষয় পরিষ্কার করছেন যে ইন্ডিয়া জোটের প্রয়োজনীয়তা রয়েছে, সেই কারণে তারা ৩০০টি আসনে যদি লড়তে হয় আর আঞ্চলিক দলগুলো কিন্তু সেই হিসাবে গুরুত্ব দিয়ে তুলে আনতে হয়, তাহলে তারা পিছু হবে না। কারণ তাদের কাছে একটাই লক্ষ্য, কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হটানো। তবে সমস্যা তৈরি হচ্ছে বঙ্গ কংগ্রেসকে নিয়ে, কারণ বঙ্গ কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেই কারণে এআইসিসির তরফে কিন্তু রাজ্যের বাছাই করা কংগ্রেস নেতাদের ডেকে পাঠানো হয়েছে। এখানকার কংগ্রেস নেতাদের একাংশ কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো জোটে যেতে নারাজ। তারা কিন্তু চাইছে তারা একা লড়ুক অথবা বামেদের সঙ্গে লড়ুক, তৃণমূলের সঙ্গে লড়লে কিন্তু পরিস্থিতি অন্যদিকে যেতে পারে। কংগ্রেসের যে দুটো সিট রয়েছে বর্তমানে, সঙ্গে থাকো আমরা একবার শুনবো মল্লিকার্জুন খাড়গে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের পর কি বলেছেন। चौथी मीटिंग में 28 पार्टी ने हिस्सा लिया। सारे देश में कम से कम 8-10 मीटिंग सभी मिलके करने का एक निर्णय हुआ। ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নেতৃত্বের দৌড় থেকে নিজেকে দূরে রেখে বিরোধী জোটের চাবিকাঠি হাতে রাখতে চাইলেন মমতা। তাঁদের মতে ভোটের আগেই নেতা বাছাইয়ে নিজের পছন্দ স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসকে এগিয়ে দিয়ে নিজেকে নির্মোহ প্রমাণ করার চেষ্টা করলেন মমতা। মমতার প্রস্তাবিত নামের বিরোধিতা করবেন সোনিয়া রাহুল। ইন্ডিয়া জোটের নেপথ্য কারিগর হয়ে উঠতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী। অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠছে।